আবারও এনসিপি, আবারও নাসিরউদ্দিন পাটোয়ারি, আবারও হামলা, আবারও মারধর খাওয়ার ঘটনা। কয়েকদিন আগে আমরা ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা দেখলাম, সেটা নিয়ে তুলকালাম হলো, মামলা পাল্টা মামলা, তারপরে এনসিপির নেতাদের গ্রেপ্তার, এরপরে তার দ্রুত জামিন পাওয়া, সব কিছুই আমরা দেখেছি। এবার ঝিনাইদহের পরে খুব কাছেই যশোরেই সেখানে সীমান্ত এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হলো এবং তাদের একাধিক নেতা, অন্তত 4 জন নেতা আহত হলেন। কি হলো নাসিরউদ্দিন পাটোয়ারির? সারা দেশে যদি এরকম চিত্রই হতে থাকে তাহলে কি এমন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা দিলেন যে দেশের যেখানেই যাচ্ছেন সেখানেই মার খেতে হচ্ছে? চলুন কি ঘটলো যশোরের সীমান্তে একটু বুঝে দেখার চেষ্টা করি। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান ওখানেও হয়েছে, তবে মার খাওয়ার পরে সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন। আবারও এনসিপি, আবারও নাসিরউদ্দিন পাটোয়ারি, আবারও ওই মার খাওয়ার ঘটনা। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি শারীরিকভাবে আক্রান্ত হলেন কিনা, নাকি তার নেতাকর্মীদের উপর দিয়েই গেল, সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। চলুন এই সংবাদ শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নাসিরউদ্দিনের গাড়িবহরে হামলা, ভাঙচুর, আহত 4 নেতা। 4 জন নেতা আহত হয়েছে, কিন্তু এখানে ঘটনাক্রমে গাড়ির মধ্যে থাকার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি। এটা একটা ভালো খবর তার জন্য। কি বলছে, কোথায় ঘটলো? যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। গাড়িবহরে থাকা নাসিরউদ্দিন, যুগ্ম সচিব ফরিদুল হক সহ অন্য নেতারা নিরাপদে থাকতে পেরেছেন বলে খবরে প্রকাশ। এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে চোরাগুপ্তা হামলা হয়েছে। বুধবার বেলা 1টার পরে এই ঘটনা ঘটে, এতে 4 জন আহত হয়েছেন। হামলার সময় গাড়িতে অবস্থানরত নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক সহ অন্য নেতারা নিরাপদে ছিলেন। আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মুস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম, যুবশক্তি নেতা রূপম আহসান অর্ণব। বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশ ইনের প্রতিবাদে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সীমান্ত সফরে যান। এই সফরে বেনাপোলে হামলার শিকার হন তিনি। মানে বেনাপোল ওই সীমান্তে গিয়ে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিয়েছেন, এগুলো তো হয়েছেই। এখন বেনাপোল সীমান্ত গিয়ে তিনি সীমান্ত সফর করেছেন। সীমান্ত সফর করে ভারতীয় সীমান্তে গিয়ে ভারত বিরোধী কথাবার্তা, স্লোগান এগুলো দিয়েছেন। এই ব্যাপারগুলো তো আছেই। এই ব্যাপারগুলো যখন ঘটাচ্ছেন তিনি, তখন আমরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলতে শুনছি যে সীমান্ত হত্যাকাণ্ড সেটাকে আমরা বলতে পারি না, যেটা অপরাধ কিংবা চোরাচালানের উদ্দেশ্যে কিংবা পুশ ইন জোর মানে অবৈধভাবে প্রবেশের যে চেষ্টা, সেই চেষ্টা রুখতে বিএসএফ যদি কোনো ঘটনা ঘটায়, কোনো পদক্ষেপ নেয়, সেটাকে আমরা সীমান্ত হত্যা বলতে পারি না, কারণ সেটা অপরাধের অপপ্রয়াস। এই সংজ্ঞা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তখন তিনি সীমান্তে গিয়ে ভারত বিরোধী কর্মকাণ্ড করছেন। আমি জানি না যে এই ঘটনা কারা করেছেন। এই ঘটনা যারা করেছেন তারা কোনোভাবেই ভালো কাজ করেননি, কিন্তু ভারতের সীমান্তে এই ঘটনা এবং এই ঘটনা পত্রিকায় প্রকাশ, ঘটনার পরে সেখানে সমাবেশ করে আবারও ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া, সব মিলিয়ে এগুলো ভারতীয় গণমাধ্যমেও চলে গেছে। আর ভারতীয় গণমাধ্যমেও যখন গেছে, তখন প্রফেসর ইউনূসের আমলে প্রতিষ্ঠিত করতে চাওয়া ভারতের সঙ্গে যুদ্ধংদেহী যে অবস্থা তৈরি করতে চাওয়া তাদের, সেই অবস্থার পরিবর্তন যে এখনো হচ্ছে না, সেটা ভারতের কানে চলে যাচ্ছে। তাতে করে কি ভারত আমাদের বাড়িয়ে দেয়া বন্ধুত্বের যে হাত, সেই হাত ধরে মোলাকাত করবে, নাকি সেই হাত ফিরিয়ে দেবে? সেই চিন্তা কি তাদের মাথায় আছে? তারা কি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়, যুদ্ধ বাঁধাতে চায়, নাকি ভারতের সঙ্গে বন্ধুত্ব করে একটা সুরাহা করতে চায়? ওই সীমান্তে গিয়ে শোডাউন করা, এটা কি মানে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার প্রয়াস, নাকি উত্তেজনা তৈরি করা, যে আমি সীমান্তে এই দেখো উত্তেজনা তৈরি করছি, এবার ভারত পাল্টা ওখানে ব্যবস্থা গ্রহণ করবে, তাতে করে সীমান্ত উত্তেজিত হবে? সব মিলে বাংলাদেশ এবং ভারতে, বিশেষ করে বাংলাদেশের নতুন সরকারের যে চেষ্টা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও তৈরি করা,
সেই চেষ্টাটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং সেই কঠিন কর্মটা এনসিপির নেতারা ক্রমান্বয়ে করে যাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মকাণ্ড সম্পর্কে তো আমরা জানি যে বিতর্কিত কর্মকাণ্ড না করলে তার বোধহয় পেটের ভাতই হজম হয় না, সেই কাজ করেন। কিন্তু যত বিতর্কিত কর্মকাণ্ডই তিনি করুন না কেন, তার উপরে ডিম নিক্ষেপ করা কিংবা তার গাড়ি বহরে মানে আক্রমণ করা এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটা উচিতও নয়। একজন মানুষ যদি অপরাধীও হন, নিকৃষ্টতম মানুষও হন, তাকে আক্রমণ করা নিশ্চয়ই সেটা সুস্থ মানুষের কাজ নয়। এটা যেমন বলছি, তেমনি নাসিরউদ্দিন পাটোয়ারি বোধহয় এমন কাজ করেই ফেলছেন যেটা মানুষের অনেকের, মানে তার প্রতিপক্ষ অনেকেরই ধৈর্যের বাঁধ ভেঙে যেতেও পারে। দুই পক্ষেরই সংযমটা অনেক বেশি প্রয়োজন, যেন বাংলাদেশের যে প্রান্তেই যাবেন সেই প্রান্তেই এরকম ঘটনা বারবার না ঘটে। দর্শক, আপনার কি মনে হয় কেন এই ঘটনাগুলো ঘটছে, কেন আক্রান্ত হচ্ছেন তিনি বারবার? আপনার মতামত জানিয়ে। বাংলাদেশ থেকে মুদ্রিত প্রথম টয়লেট পেপার, ট্যাবলয়েড পেপার দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার এই টেলিভিশনে একটি সাক্ষাৎকারের মাধ্যমে তার যে মিথ্যাচারের রেকর্ড রয়েছে সেটি আবার বাজালেন। আজকে এই মতিউর রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে কিছু কথা বলবো। এর সাথে আমাদের মিরপুর চিড়িয়াখানার ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট তো থাকছেই, পাশাপাশি আজকে হঠাৎ করে আমরা দেখলাম বিএনপির জাস্ট 3 মাস বয়সী সরকারের একজন মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন চাকমা পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ নিয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতেই বলছিলাম এই ট্যাবলয়েড পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনি একজন সিনিয়র সাংবাদিক। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেকবার দেখেছি, যখন ইত্তেফাক অফিসে যেতাম সেই 80-র দশকের শেষ ভাগে, জাহিদুজ্জামান ফারুক ভাই ছিলেন, সারোয়ার ভাই ছিলেন, তখন তিনি ইত্তেফাকে কাজ করতেন। তো তিনি পরবর্তীতে দেখলাম যে তিনি এই ট্যাবলয়েড পত্রিকাটি বের করলেন। তার আগে বাংলা বাজার পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি তার রাজনৈতিক অবস্থানটা বাই দিস টাইম খুব স্পষ্ট হয়ে গেছে। তিনি এই যে সাক্ষাৎকারটি দিয়েছেন, তিনি এর আগে রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি একটি বই লিখবেন, সেই বইয়ের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য তিনি রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তখন আমরা জেনেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগ পত্র জমা দেননি এবং রাষ্ট্রপতির কাছে তার কোনো পদত্যাগ পত্র নেই। সেই সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো সেই বইটি তিনি লিখেছেন, হয়তো প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। তো দ্য পোস্টে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা একটু দীর্ঘ, যেমন তিনি বলেছেন শেখ হাসিনা নাকি নিজের হাতে লিখে 3 পৃষ্ঠার একটা পদত্যাগ পত্র তার ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন এবং সেটি বিটিভির একজনের টাইপ করবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই হাতে লেখা পদত্যাগ পত্রটি টাইপও করাতে পারেনি, দিয়েও যেতে পারেনি। এখানে আমার প্রশ্ন, যে গণভবনে এত স্টাফ থাকতে 5ই অগস্ট বা 4ই অগস্ট একজন বিটিভির লোক কেন শেখ হাসিনার পদত্যাগ পত্র টাইপ করবে? বিটিভি তো আগুন লাগিয়ে ধ্বংসের মুখে, তখন কি অবস্থা বিটিভিতে? মানে যখন আপনি একটা মিথ্যে কথা বলেন তখন মানে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যায়। শেখ হাসিনার একটা কল্পিত পদত্যাগ পত্র তিনি পেয়েছেন, কিন্তু টাইপ করিয়েছেন আবার, মানে গল্পের গরু গাছে চড়িয়েছে। তিনি আরো অনেক ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন যে গত নির্বাচনে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া ছিল, কিন্তু শেখ হাসিনার কারণে সেটা সম্ভব হয়নি। এই তথ্যটি তিনি কোথায় পেলেন? এক অংশ ঠিক আছে যে মাইনাস শেখ হাসিনার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে এবং রিফাইন্ড আওয়ামী লীগের অনেক কথা আমরা বাজারে শুনেছি, যদিও রিফাইন্ড আওয়ামী লীগ কারা করবে সেটি যে নামগুলো আমরা বাজারে শুনেছি, স্পিকার শিরিন চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরী কিংবা নারায়ণগঞ্জের মেয়র আইবি আপা, আবার উনি আবার দেখলাম ববির নামও বললো, এরা কিন্তু কেউ রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য কখনোই ভাবেনি।
বা কখনোই কোনো উদ্যোগের সাথে জড়িত ছিল না। এদের কারো কারোর সাথে আমার সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ আছে। সুতরাং এই যে মতিউর রহমান সাহেব বললেন যে চক্রান্তটা হয়েছিল যে শেখ হাসিনাকে হত্যা করা হবে, যখন তিনি বেঁচে গেছেন তখন মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগকে এনে রাজনীতি করতে দেওয়া হবে, তো মাইনাস শেখ হাসিনা এই সিদ্ধান্তটা কে নেবে? এটা মতিউর রহমান চৌধুরী নেবে? এটা ডিপ স্টেট নেবে? না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত? তারেক রহমানকে বাদ দিয়ে যখন 2014 সালে আমেরিকা বলেছিল বিএনপিকে ইলেকশনে আসতে, তখন কি মতিউর রহমান চৌধুরীর কোনো আওয়াজ আপনারা পেয়েছিলেন? বারবার এই যে দুর্নীতিবাজ, তার হাওয়া ভবনের কেলেঙ্কারি, তারেক রহমানের অতীত তো ভীষণ কলঙ্কময়। সেই বিষয়ে আমাদের মতিউর রহমান সাহেবের কোনো কথা শোনেন? তিনি এখন মানে শেখ হাসিনাকে তার কথা মতো বা তাদের যেসব গডফাদার আছে যাদের ডলার খেয়ে এই কাজগুলো এই কথাগুলো বলেন, তাদের কথা মতো শেখ হাসিনাকে বাদ দিতে হবে। শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না এটা তো পার্টি ডিসিশন নেবে। মানে এমন ভাব যে শেখ হাসিনা জোর করে এই ক্ষমতা আটকায় রাখছে। শেখ হাসিনাকে সরাতে পারলেই তো আওয়ামী লীগকে দুর্বল করা যায়। এই পুরনো খেলাটা কি আমরা আগে দেখি নাই? 75-এর পর থেকে এই খেলা আমরা বহুবার দেখেছি যে আওয়ামী লীগকে দুর্বল করা যায়, কত কত এই ফোন দিয়ে এরা বের করতে পারে। আবার বলছেন যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসতো তাহলে জামাতের এত উত্থান হতো না। ইউনূস আমলে জামাতের যে দৌরাত্ম্য, যে উত্থান দেখেছি, তার বিপক্ষে কখনো কথা বলতে শুনেছি আমরা এই সাংবাদিক মতিউর রহমান সাহেবকে? জামাতের উত্থান সবাই দেখেছে। এখন উনি আওয়ামী লীগ ইলেকশন করলে জামাতের এই উত্থান হতো না। আচ্ছা, এই যে জামাত নিয়ে উনি কথা বলেন, ওনার আপন শ্বশুরই তো জামাতের নেতা। কখনো বলেছে, জাতির সামনে বলেছে যে ওনার শ্বশুর জামাতের নেতা? উনি তো নিজেই জামাত পরিবারের লোক। উনি যে কথাগুলো বলেন, এই যে আওয়ামী বিরোধী, উনি তো ভীষণ মৌলবাদী রাজনীতির পক্ষে কথা বলেন। বিএনপি জামাত যে ধারাটা রয়েছে, স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিবাদী একটা ধারা, সেই ধারার লোক উনি সুশীল সেজে আওয়ামী লীগের কথা বলতে এসেছেন। এখন কথা হলো যে এই সময়ে কেন তিনি এই কথাগুলো বলছেন? কারণ এখন একটা রাজনীতির যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসন্ন। তো শেষ চেষ্টা হিসেবে তিনি বিশেষ করে আওয়ামী সমর্থকদের একটা কনফিউজ অবস্থার মধ্যে যাতে ঢোকানো যায়, সুশীল সেজে এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ভীষণ আওয়ামী দরদি। এইসব লোক বাংলাদেশের জন্য ভীষণ ক্ষতিকর। এই মতিউর রহমান চৌধুরী কি সুন্দর মিষ্টি করে মিথ্যা কথা বলে, কিন্তু তাদের কথা বিশ্লেষণ করলে দেখবেন যে তাদের কথার মধ্যেই তারা যে মিথ্যে কথা বলছে এটা তাদের কথা বিশ্লেষণ করলে ধরা পড়ে। আপনি তো জামাতের জামাই, জামাত নিয়ে আপনি জামাত, আর আবার বলছে যে কোন জরিপে নাকি আওয়ামী লীগ 30টা সিট পাইতো। আওয়ামী লীগ যদি 30টা সিটই পাইতো, শেখ হাসিনার যদি এত খারাপই অবস্থা, তাহলে এত ভয় কেন? আওয়ামী লীগ ইলেকশন করতে দিতেন, শেখ হাসিনার নেতৃত্বেই দিতেন, বা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিত তারা শেখ হাসিনার নেতৃত্বে ইলেকশন করবে কি করবে না। পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে বলছে যে তাকে বাদ রেখে ইলেকশন করতে। এই তথ্য আপনি কোথায় পেলেন? এই তথ্য তো ভারতও জানে না, অথচ আপনি ভারতের নামে চালায় দিলেন। মানে এমন এমন কথা বলেন যেগুলো প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না বা প্রমাণ করার সুযোগ থাকে না। তো এই মতিউর রহমান চৌধুরীর ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের একটু আপডেট দেই। আমাদের ডোনাল্ড ট্রাম্প ভীষণ বিরক্ত, এবং বিরক্ত হয়ে তিনি মোটামুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। চিড়িয়াখানায় তিনি খাওয়া দাওয়া করছেন না। এখন দর্শনার্থীদের ভিড় থেকে তাকে রক্ষা করার জন্য তাকে একটু আড়ালে রাখা হয়েছে। তাকে দেখা যায়, কিন্তু আগের মতো একেবারে পুরোটা খোলামেলা দেখা যাওয়া, খোঁচাখুচি করা, সেই সুযোগগুলো রহিত করা হয়েছে। এবং তার এই ভালো মন্দ নিয়ে ভাবতে ভাবতে আমাদের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের অবস্থা খুবই খারাপ। তিনি নাকি 2 রাত নির্ঘুম কাটিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্পের চিন্তা করে। ঢাকা মিরপুরের ডোনাল্ড ট্রাম্প যখন বিরক্ত, খাবার খাওয়া ছাড়ছে, মানে খাচ্ছেন না এবং নানা রকমের সমস্যার মধ্যে আছেন, তখন মূল ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে তিনিও ভীষণ বিপদের মধ্যে আছেন। তিনি এখন বলছেন যে ইরাক যুদ্ধে যাওয়া ঠিক হয়নি, ইরান আক্রমণ করা ঠিক হয়নি, এই ধরনের নানান অসংলগ্ন কথা বলছেন। আর এর মধ্যে হঠাৎ করে খবর পেলাম
যে বিএনপির একজন মন্ত্রী দীপেন চাকমা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, কিন্তু মাত্র 62-63 বছর বয়স এই রাঙামাটির এই সাংসদ, তাকে যারা চেনেন দেখেন, বা তিনি এর আগে যখন সম্বর্ধনা নিতে গেছেন এমপি নির্বাচিত হয়ে, কখনোই তার কোনো অসুখের কথা আমরা শুনিনি, বা এখনো তার গুরুতর এমন কোনো অসুখের কথা আমরা জানি না যে কারণে মন্ত্রিত্ব তাকে ত্যাগ করতে হচ্ছে। আসলে কেন তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন এটি নিয়ে আমি আগামীকাল একটি পূর্ণাঙ্গ পর্ব করব বলে আশা করি। আপনি শুধু একটা লিংক দেই, আপনাদের মনে আছে যারা আমার শোগুলো নিয়মিত দেখেন, কক্সবাজারের পেকুয়া বাজারে আমি একজনের কথা বলতাম, মোস্তফা মাঝি, যার একটি বহুতল ভবন একটা রেস্টুরেন্ট ছিল 19 তলা, যার নিচের তলা একটা পানশালা ছিল, যেটি যেখানে বিদেশিরা পান করতে আসতেন। পরবর্তীতে ওই হোটেলটা কমপ্লিট হয় নাই, পরবর্তীতে একদিন ভোরবেলায় দেখা গেল যে মোস্তফা মাঝি মৃত, তার লাশ পড়ে আছে বাড়িতে। তো তার মৃত্যু রহস্য নিয়ে কিন্তু অনেক ভেতরে ভেতরে তদন্ত হয়েছে। এই মোস্তফা মাঝির সাথে এই দীপেন চাকমার কি কোনো সম্পর্ক ছিল কি